পোশাক শিল্পে অশনির সংকেত, শ্রমিক ছাঁটাইয়ের কথা ভাবছেন মালিকরা। করোনায় একদিনে ৩৫ জনের মৃত্যু, বজ্রপাতে ১৪ জনের। করোনা থেকে মানুষকে রক্ষায় প্রাণপণ চেষ্টা করছি বললেন প্রধানমন্ত্রী। প্লাজমার জন্য হাহাকার, প্রয়োজন ডোনারদের ডাটাবেজ। এবং আগামী বাজেটের বড় অংশই ব্যয় হবে করোনা মোকাবেলায়। এটিএন নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি রাত ৮টা নিউজ আওয়ার, অর্থাৎ নিউজ অ্যাট 8-এ। এতক্ষণ প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL, Angle, Channel, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। করোনার কারণে গত ৩ মাসে মোট রপ্তানির আদেশের ১০ ভাগই বাতিল হয়েছে। একই সঙ্গে এই সময়ে কারখানাগুলোর কর্মক্ষমতা কমে দাঁড়িয়েছে ৫৫%। এই অবস্থায় বিজিএমইএ এর আশঙ্কা, জুনের পর পরিস্থিতি স্বাভাবিক না হলে তাদের হাঁটতে হতে পারে শ্রমিক ছাঁটাইয়ের দিকে। এমন ছবি আমাদের চেনা। দেশের রপ্তানি আয়ের ৮৫% আসে এমন তৈরি পোশাক কারখানা থেকে। তবে করোনায় বদলে গেছে অভ্যন্তরীণ ব্যবস্থাপনা আর বৈশ্বিক বাণিজ্য অবস্থা, দুই চিত্রই। অধিকাংশ কারখানাগুলো সামাজিক দূরত্ব নিশ্চিতে সামর্থ্য অনুসারে পোশাক তৈরিতে ব্যবস্থা নিয়েছে। বাতিল হয়েছে প্রায় ৩.১ বিলিয়ন বা $৩১০ কোটি রপ্তানি আদেশ, যা ২০১৮-১৯ অর্থবছরে এই খাতের মোট রপ্তানি আয়ের প্রায় ১০ ভাগ। প্রায় ৬০ লাখ শ্রমিক এ খাতের সাথে জড়িত। তাদের স্বাস্থ্য সুরক্ষায় প্রণোদনা, ছুটি, দুই ইস্যুতেই সরব ছিল দেশের সংশ্লিষ্ট সব মহল। ৩ জুন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত পোশাক শ্রমিকের সংখ্যা ২৬৪। আর করোনা শনাক্তের ৮৯তম দিনে এসে এ খাতের অন্যতম সংগঠন বিজিএমইএ গাজীপুরের চন্দ্রায় কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাব চালু করলো। প্রক্রিয়াধীন রয়েছে আরো 2টি পিসিআর ল্যাব এবং এই হয়তো আরো ল্যাব প্রয়োজন হলে আরো আপনারা স্থাপন করবেন। এটা শুধুমাত্র প্রতি ব্যবসায়িক কথাই নয়, এটা মানবিক দিকও রয়েছে। অনলাইনে এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রশ্ন এসেছে দেশের তৈরি পোশাক খাতের ভবিষ্যৎ নিয়ে। বিজিএমইএ বলছে করোনায় এই খাতের সামনে অপেক্ষা করছে ৪২,০০০ কোটি টাকার ধাক্কা। 55% ক্যাপাসিটিতে জুনে আছি আমরা, জুলাই অনওয়ার্ড কি হবে আমরা জানি না। কাজে আমরা বুঝতেই পারছি যে এক ধরনের ধাক্কাকে আমাদের সামলাতে হবে, কিন্তু আশা করছি এখন পর্যন্ত যে এই বছর খুব কমলেও আমরা $23 বিলিয়ন কমবো না। এটি সারা বিশ্বেই কমবে, কিন্তু এটা আমাদের ফোরকাস্টিং। সংগঠনের দাবি, সদস্যভুক্ত ২,২৭৪টি কারখানার মধ্যে বন্ধ হয়ে গেছে ৩৪৮টি। সরকারের কাছ থেকে বড় একটা সহায়তা পেয়েছি, অন্তত আমাদের মজুরিগুলো তারা আমাদেরকে লোন দিয়েছেন করার জন্য, কিন্তু এটা জুন মাসে শেষ হয়ে যাবে। কিন্তু জুন মাসে শেষ হলেও কিন্তু আসলে আমাদের বুঝতে হবে যে আমরা 55% ক্যাপাসিটিতে ফ্যাক্টরি চালিয়ে আমরা 100% লেবার ফোর্স রাখতে পারবো, এটা কিন্তু পারবো না। এদিকে বাতিল হয়ে যাওয়া রপ্তানি আদেশের ২৬ ভাগ অর্ডার ফিরেও পেয়েছে বিজিএমইএ। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। এবার worldometers.info অনুসারে বিশ্বের সবশেষ করোনা পরিস্থিতি জানিয়ে দেব। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৬৬,০৮,৩৮৯, সুস্থ হয়েছেন ৩১,৯৩,৮৬৫ জন এবং মৃতের সংখ্যা ৩,৮৮,৫৮৭। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৫৭,৫৬৩, সুস্থ হয়েছেন ১২,১৬১ জন এবং এ পর্যন্ত মৃতের সংখ্যা ৭৮১ জন। দেশে করোনা আক্রান্ত হয়ে একদিনে আরো ৩৫ জন মারা গেছেন, আর এর নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৭৮১ জনে পৌঁছেছে। ২৪ ঘন্টায় নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ২,৪২৩ জন, আর এতে করে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫৭,৫৬৩ ছাড়ালো। এ সময় সুস্থ হয়েছেন ৪৭০ জন। বৃহস্পতিবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে গত ২৪ ঘন্টায় ২,৪২৩ জন।
এ পর্যন্ত শনাক্ত ৫৭,৫৬৩ জন, শনাক্তের হার ১৯.০৯%। এ পর্যন্ত সুস্থ ১২,১৬১ জন, শনাক্ত বিবেচনার সুস্থতা হার ২১.১৩%। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৫ জন, এ পর্যন্ত ৭৮১ জন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৬%। অন্য প্রসঙ্গ এবার, বজ্রপাতে দেশের ৫ জেলায় ১৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৭ জন। বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বজ্রপাতে 2 কিশোর, জঙ্গলবাড়িয়া এলাকার মোতালেব ও আসিম পাটুলি খামখেয়ালি এলাকার রবিন মারা যায়। এছাড়া উপজেলার বিদ্যানন্দ গ্রামে ইমরান নামে একজনের মৃত্যু হয়। সকালে সুনামগঞ্জের দিরায়ে ছায়ার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যায় কিশোর তকবির হোসেন। আহত হয় আরও 2 কিশোর। আহত 2 জনকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুপুরে জয়পুরহাটের পারুলিয়া গণকবাড়ি এলাকায় টিউবওয়েলে গোসল করার সময় প্রচণ্ড বৃষ্টির সাথে বজ্রপাতে সুকমল সরকার সুকু নামে এক কৃষকের মৃত্যু হয়। এছাড়া বজ্রপাতে বগুড়ায় 4 জন নিহত ও 3 জন আহত, কুষ্টিয়ার কুমারখালীতে 2 জন, পাবনার চাটমোহর ও সুজানগরে 2 জন ও হবিগঞ্জে 1 জন মারা যান। আহত হন আরও 2 জন। আরও করোনার সংবাদ। স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে না চললে করোনা পরিস্থিতি আরও নাজুক হতে পারে বলে হুঁশিয়ার করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজ বাসভবন থেকে সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এই কথা বলেন তিনি। এ সময় তিনি যেসব গণপরিবহনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এবং অতিরিক্ত ভাড়া আদায় করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন। যে সকল পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করবে, স্বাস্থ্যবিধি মানবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিআরটিএ, ডিএমপি, হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন, ভিজিলেন্স টিম সহ সংশ্লিষ্ট সকলকে আমি আবারও অনুরোধ করছি। বর্তমান বিশ্বে 215টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশ সর্বশেষ 21তম অবস্থানে নেমে এসেছে। এই পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে, এটাই বিশেষজ্ঞদের আশঙ্কা। এই অবনতিশীল পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে শৈথিল্য প্রদর্শন পরিস্থিতিকে আরও নাজুক করে তুলবে। করোনার কারণে অর্থনীতি স্থবির, তবে যে কোনো বিপদ মোকাবেলায় সক্ষমতা বাংলাদেশের আছে। গণভবনে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, করোনা থেকে মানুষকে রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করছে তার সরকার। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল সবকিছু। এই সময়ে কর্মহীন ও অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসে সরকার। বিভিন্ন সেক্টরের জন্য দেয়া হয় প্রণোদনা, নগদ সহায়তা। সরকারের এই কার্যক্রমে সহযোগিতা করছে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি। বৃহস্পতিবারও গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনগণের মাঝে এই আন্তরিকতাটা আছে দেখেই কিন্তু এখনো আমাদের দেশের মানুষ অন্ততপক্ষে তারা খেতে পারছে বা তারা চলতে পারছে। প্রধানমন্ত্রী বলেন, যখন এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, তখন করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়, স্থবির হয়ে যায় অর্থনৈতিক কার্যক্রম। তবে এই অবস্থা কাটিয়ে ওঠা সম্ভব বলে আশা প্রধানমন্ত্রীর। আমরা বাংলাদেশে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি যে এই করোনা ভাইরাস থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা করতে। তবে যেহেতু অর্থনীতি একেবারে স্থবির অবস্থায় রয়েছে, আমরা কিছু কিছু ক্ষেত্রে এখন উন্মুক্ত করছি, কারণ মানুষকে আমাদের তো বাঁচাতে হবে। কাজে এই কর্মকাণ্ডগুলি না করলে কতটা আমরা সহযোগিতা করব। তারপর আমি বলবো যে আমরা এই কয়েক মাস এদেশের প্রায় প্রতি স্তরের মানুষকে ব্যাপকভাবে সহযোগিতা করে গেছি। করোনা ভাইরাসের কারণে অনেক উন্নত দেশ যেখানে নাকাল, তখন বাংলাদেশ ভালো অবস্থানে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এখনো আমরা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের অবস্থানটা অনেকটা আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি। তবে আমি বললাম যে বর্তমান বিশ্ব হচ্ছে গ্লোবাল ভিলেজ, কেউ একলা চলতে পারে না। আবার এক জায়গায় কিছু হলে অন্য দেশে সেটা সংক্রামিত হয় এবং সেইভাবেই আমরা কিন্তু সংক্রামিত হয়েছি। কাজে তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি যে দেশের মানুষকে সুরক্ষিত করতে, তাদের স্বাস্থ্য সুরক্ষিত করা, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করা
তাদের সামাজিক নিরাপত্তা দেওয়া, সব দিক থেকেই যেহেতু আমরা কাজ করতে পারি। করোনা মহামারীর মধ্যেই ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্ত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। প্রধানমন্ত্রী জানান তাদেরও সহযোগিতা অব্যাহত থাকবে। সাধারণ মানুষের কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। প্লাজমা নিয়ে চলছে হাহাকার। সম্ভাব্য ডোনারের খোঁজ পাওয়ার কোনো ডাটাবেজ নেই কোথাও, এমনকি কোন রোগীকে প্লাজমা দিতে হবে এ নিয়েও সাধারণের ধারণা না থাকায় প্রায় সবাই খুঁজছেন প্লাজমা ডোনার। তবে এই অবস্থা বদলাতে কাজ শুরু করেছে স্বেচ্ছাসেবী কিছু সংগঠন। করোনা প্রতিরোধে প্লাজমা থেরাপি যেন একমাত্র ভরসা হয়ে উঠছে জটিল এবং বয়স্ক রোগীদের জন্য। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহর মতো বয়স্ক ভিআইপিরাও করোনার বিরুদ্ধে লড়তে নিয়েছেন প্লাজমা। আমরা এ পর্যন্ত যারা নিয়েছেন তাদের অনেকেরই সফলতা পেয়েছেন, এটা আমাদের অবজারভেশনাল আমাদের দেশে। এবং আমাদের দেশে আমরা দেখতেছি মধ্যে যেসব স্টাডির বাইরে যারা দেওয়ার জন্য চাহিদা দিচ্ছেন তারা অনেকেই ভিআইপি। কিন্তু প্লাজমা ডোনার মিলছে খুবই কম। এমনকি ঢাকা মেডিকেল কলেজে ৪৫ রোগীর ওপর প্লাজমা প্রয়োগ নিয়ে যে গবেষণা, সেখানেও প্লাজমার জন্য যথেষ্ট ডোনার মেলেনি। সরকার যেহেতু কোভিড রোগীদেরকে হাসপাতালে ভর্তি করে বিনা পয়সা চিকিৎসা দিচ্ছে, তারা যাতে সুস্থ হয়ে প্লাজমা দেয়, বাড়ি গিয়ে 14 দিন পরে তাদের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার রাখা তাহলে হয়তো অনেক অনুপ্রাণিত হবে প্লাজমা দিতে। প্লাজমা ডোনারদের উৎসাহী করতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সংগঠন সন্ধানী সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী গ্রুপ কাজ শুরু করেছে মাঠ পর্যায়ে। আমরা একটা অ্যানালাইসিস করে দেখেছি যে একজন করোনাজয়ী মানুষের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করার জন্য আমাদের প্রায় 87 জন করোনাজয়ী মানুষকে মোটিভেশন দিতে হচ্ছে। তো আমরা তাদেরকে ফোনে মোটিভেশন দিচ্ছি, তাদেরকে ট্রান্সপোর্ট সুবিধা প্রদান করছি যাতে তারা এসে প্লাজমা দিয়ে আবার তারা বাসায় চলে যেতে পারেন। কেবলমাত্র যে মানুষটা করোনা থেকে সুস্থ হয়েছেন তিনি হয়তোবা প্রাথমিকভাবেই প্লাজমা দিতে রাজি হবেন না, তিনি একটা ভীত অবস্থায় থাকবেন, বা প্লাজমা থেরাপি যেহেতু বাংলাদেশে বাংলাদেশে এই শব্দটার সাথে মানুষ খুব নতুনভাবে পরিচিত হচ্ছে, যার জন্য সবার মধ্যে একটা ভীতি কাজ করছে। আমরা যারা স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে কাজ করি, আমরা চেষ্টা করি অথেন্টিক ইনফরমেশন জোগাড় করতে, এবং একজন আইডিয়াল প্লাজমা ডোনারের কিছু ক্রাইটেরিয়া আছে, সেসব ক্রাইটেরিয়ার অধীনে আমরা আমাদের প্রাইমারি ডোনার লিস্ট থেকে ফিল্টার করি, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ডোনারের সংখ্যা কিন্তু অনেকাংশেই কমে যায়। বিশেষজ্ঞরা বলছেন সরকারি নীতিমালা করে প্লাজমা ব্যাংক এবং ডাটাবেজ করাই এর সমাধান। আমাদের যে অ্যাডভাইজারি কমিটির মাধ্যমে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে, এটা যাতে এক্সপান্ডেড অ্যাক্সেস প্রোগ্রাম, যেটা আমেরিকাতে মাই ক্লিনিক এবং রেড ক্রসের মাধ্যমে এই ওখানে চলতেছে, আমাদের এখানেও যেন সুনির্দিষ্টভাবে দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ইনফরমেশন বা কোনো কিছু পাই নাই। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। এবার বাজেট প্রসঙ্গ। আগামী অর্থ বছরে বাজেটের আকার হতে পারে 5,60,000 কোটি টাকার মতো, যার উল্লেখযোগ্য অংশই ব্যয় হবে করোনা মহামারীর প্রভাব মোকাবেলায় সরকার ঘোষিত 19টি প্রণোদনা প্যাকেজে। নতুন বাজেট নিয়ে বিস্তারিত জানবো মফিজুল তপুর রিপোর্ট থেকে। চলতি 2019-20 অর্থ বছরের বাজেটের আকার ছিল 5,23,190 কোটি টাকা। এবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমাদের বাজেট in terms of quantum, in terms of quality. করোনা ভাইরাস সংক্রমণে উদ্ভূত পরিস্থিতির কারণে এরই মধ্যে তা সংশোধন করে 20,000 কোটি টাকা কমানো হয়েছে। বাজেট ঘাটতি বেড়েছে 30,000 কোটি টাকার বেশি। আগামী বাজেটেও এডিপির আকার ধরা হচ্ছে 2,13,000 কোটি টাকার মতো। চলতি বছরে এডিপির তুলনায় মাত্র 1,000 কোটি টাকা বেশি। মানুষকে সহায়তা করার কতগুলি পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি। আগামী অর্থ বছরেও চলমান উন্নয়ন প্রকল্পে অর্থায়ন অব্যাহত রাখবে সরকার। বিশেষ করে পদ্মা সেতু এবং মেট্রো রেলের মতো ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলো প্রয়োজনীয় বরাদ্দ পাবে আগামী অর্থ বছরেও। এই সুযোগ নিয়ে কেউ যেন আবার কোনো রকমের দুর্নীতি বা কোনো অনিয়ম, কোনো অপব্যবহার যেন কেউ না করবেন। করোনা মোকাবেলায় ইতিমধ্যেই প্রধানমন্ত্রী 19টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন টাকার অঙ্কে, যার মোট পরিমাণ 1,03,117 কোটি টাকা। এইসব প্যাকেজ ইতিমধ্যেই বাস্তবায়ন শুরু হয়ে যাওয়ায় আগামী বাজেটেও ধারাবাহিকতা বজায় রাখতে বড় ধরনের চাপ পড়বে
ব্যয় বরাদ্দের ক্ষেত্রে। যাদের জন্য বাজেট, এত সব খরচের হিসাব মেলাতে যে অর্থমন্ত্রীর চিন্তা রাজস্ব সংগ্রহ নিয়ে। সরকারের অর্থ বিভাগের হিসাব বলছে চলতি অর্থ বছরের 3,77,810 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে 55,000 কোটি টাকার রাজস্ব আয় কম হতে পারে। সেক্ষেত্রে সহজ শর্তে বিদেশি ঋণ এবং দেশীয় ব্যাংক ও অন্যান্য অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিয়ে বাজেটের আয় ব্যয়ের হিসাব মেলাতে হবে সরকারকে। করোনার ধাক্কায় চলতি অর্থবছরের বাজেট ঘাটতি লক্ষ্যমাত্রার চেয়ে বাড়লেও আগামী অর্থবছরে তা 5% মধ্যেই রাখার প্রত্যাশা অর্থমন্ত্রীর। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। বাজেট এলেই প্রশ্ন, কোন পণ্যের দাম বাড়লো, কোনটার কমলো, ভ্যাট ট্যাক্সে কি পরিবর্তন অথবা কালো টাকা সাদা করার কি বা সুযোগ। এবার বাজেট নিয়ে মানুষের আগ্রহ বা কৌতূহল অন্য কিছুতে কি জানবো সাদাত হাবিব সেতুর আরেকটি রিপোর্টে। চলতি অর্থবছরে এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল 3,25,000 কোটি টাকা, যা সংশোধন করে 3,500,000 কোটি টাকা করা হয়েছে। যদিও বিগত 10 মাসে আদায় হয়েছে 1,73,000 কোটি টাকা, ঘাটতি 1,00,000 কোটি টাকার বেশি। এমন বাস্তবতায় নিজের দ্বিতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। 5,60,000 কোটি টাকার বিশাল বাজেটে রাজস্ব বোর্ডের মাধ্যমে 3,30,000 কোটি টাকা আয় করতে চান অর্থমন্ত্রী। টার্গেট বাড়লেও ছাড়ের আভাসই বেশি। 5 বছর ধরে অপরিবর্তিত থাকা 2.5 লাখ টাকার করমুক্ত আয় সীমায় হাত দিতে আগ্রহী নয় সরকার। ব্যক্তিকরের পাশাপাশি দেশের সেবা ও শিল্প খাতকে স্বস্তি দিতে কর্পোরেট কর হারে 2.5% পর্যন্ত ছাড় আসতে পারে। আর প্রণোদনা প্যাকেজ ব্যাংক নির্ভর হওয়ায় ব্যাংকের কর্পোরেট ট্যাক্স কমাটাও স্বাভাবিক। কর হার হ্রাস করাটা ঠিক হবে না। এমনি রাজস্ব আসছে না, আবার হ্রাস করলে সেটা কি দিয়ে পূরণ করা হবে? সবচেয়ে আমাদের বেশি নজর দিতে হবে কিছু কিছু সেক্টর আছে যেটি করোনা ভাইরাস সংক্রমণ কালেও ভালো কাজ করছে, যেমন মোবাইল ফোন সেক্টর। তাছাড়া সিগারেট কোম্পানিগুলিও হয়তো আমরা যদি ভালো পলিসি করি তাহলে ভালো চলবে। শুল্ক আর ভ্যাট খাতে খুব বেশি পরিবর্তন আনার পরিকল্পনা নাই। শিল্প উৎপাদনে গতি ফেরাতে কাঁচামালের শুল্ক হার বাড়বে না। করোনাকালে স্বাভাবিকভাবেই ওষুধ শিল্পে ব্যবহৃত পণ্য ও মেডিকেল যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কমতে পারে। তবে বিলাসবহুল আইটেম যেমন গাড়ি, ইলেকট্রনিক সামগ্রীর উপর শুল্ক বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সরকারের সামনে ব্যাংকিং সিস্টেম থেকে যতটা সম্ভব লোন নিল, আরেকটা হইল যে আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার্স আছে তাদের সাথে এখনই আলোচনা চলছে এবং আলোচনা অব্যাহত রাখতে হবে। যাদের কাছ থেকে বাজেট সাপোর্টের প্রতিশ্রুতি পাওয়া গেছে অথবা পাওয়া যেতে পারে তাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের মূল এবার লক্ষ্য হওয়া উচিত যে কিভাবে আমরা এনফোর্স করতে পারি কর ফাঁকি, আমরা কিভাবে এনফোর্স করতে পারি যে প্রত্যক্ষ কর যেখানে দেওয়ার কথা সেটা ঠিক মতো আসছে কিনা, আমরা কিভাবে এনফোর্স করতে পারি যে যে টাকা আমাদের দেশ থেকে চলে যাচ্ছে। লক্ষ্য অর্জনে মাঠ পর্যায়ে ভ্যাট আদায় বাড়াতে ফিসক্যাল ডিভাইস ইডিএফ এর মতো অটোমেশনে জোর দেওয়া আর রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সর্বোচ্চ সততার সাথে কাজ করার উপর বিশেষ জোর দিয়েছেন বিশ্লেষকরা। সাদাত হাবিব সেতু, এটিএন নিউজ, ঢাকা। সময় হলো বাজেটের বিরতি নেবার, এরপর জানিয়ে ফিরছি। করোনায় আয় কমেছে কৃষকের, বাজেটে বরাদ্দ বাড়ানোর পরামর্শ। এবং জীবাণুনাশকের বিপজ্জনক মিশ্রণ বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। পোশাক শিল্পে অশনি সংকেত, শ্রমিক ছাঁটাইয়ের কথা ভাবছেন মালিকরা। করোনায় একদিনে 35 জনের মৃত্যু, বজ্রপাতে 14 জনের। করোনা থেকে মানুষকে রক্ষায় প্রাণপণ চেষ্টা করছি বললেন প্রধানমন্ত্রী। প্লাজমার জন্য হাহাকার, প্রয়োজন ডোনারদের ডাটাবেস। এবং আগামী বাজেটের বড় অংশই ব্যয় হবে করোনা মোকাবেলায়।
বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ এট 8 এ স্বাগত জানাচ্ছি এবং ফিরতে ফিরতে প্রিমিয়ার সিমের সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম। করোনার কারণে ঘোষিত সাধারণ ছুটির সময় 3 ভাগের 1 ভাগ কৃষকের আয় কমেছে। সারা দেশে কৃষকদের মোট আয় কমেছে ৫৬,৫৩৬ কোটি ৬৮ লাখ টাকা। ১,৫৮১ জন কৃষকের ওপর বেসরকারি সংস্থা ব্র্যাকের এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। বৃহস্পতিবার অনলাইন মিডিয়া ব্রিফিংয়ে জরিপে ফলাফল তুলে ধরা হয়। এতে দেখা যায় ৮৮% কৃষক উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সমস্যায় পড়েছেন। ৬৬% কৃষক বাধ্য হয়েছেন কম দামে পণ্য বিক্রি করতে। জরিপে অংশ নেওয়া ৩৯% কৃষকের ব্যাংক হিসাব নেই উল্লেখ করে বলা হয় তারা কিভাবে সরকারি ঋণ সহায়তা পাবে সেটি স্পষ্ট করা উচিত। কৃষি অর্থনীতিবিদ ডক্টর এম এ সাত্তার মণ্ডল এবারের বাজেটে কৃষিতে বিশেষ বরাদ্দের পরামর্শ দেন। আমি ইতিমধ্যেই যেটা বাজেটে লিখেছি সেটা কিন্তু আমি আরেকবার বলি, আমি কিন্তু বলেছি যে এই বছরের জন্য ব্যতিক্রমী বাজেট। আমি কিন্তু যে রেকমেন্ডেশনটা বলেছি সেটা সব সময় সব বছরের জন্য হবে তা না। যদি করোনা এরকম প্রলং করে তাহলে তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তাদেরকেও খুবই কিছু সমর্থন দেওয়ার প্রয়োজন হতে পারে। আবারও করোনা প্রসঙ্গ। বাংলাদেশে করোনা বাড়ার পর থেকে স্যানিটাইজার, ব্লিচিং পাউডার, ডেটল ও স্যাভলন সহ নানা রকম জীবাণুনাশকের চাহিদা বেড়েছে। মানুষ না বুঝেই জীবাণুনাশকের শক্তি বাড়াতে ব্লিচিং পাউডারের সাথে অন্য কিছু মিশিয়ে যে দ্রবণ তৈরি করছেন তাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে ফুসফুস। বিস্তারিত জাভেদ আক্তারের প্রতিবেদনে। ব্লিচিং পাউডারের মূল উপাদান ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। করোনাকালীন সময়ে সবচেয়ে সহজলভ্য জীবাণুনাশক হিসেবে এই দ্রব্যের ব্যবহার শুরু হয়। বাংলাদেশে করোনা রোগী বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ব্লিচিং পাউডারের চাহিদাও। কিন্তু অনেকেই নিজেদের মতো করে ব্লিচিং পাউডারের সাথে ডেটল, স্যাভলন, স্যানিটাইজার মিশিয়ে এক ধরনের বিশেষ জীবাণুনাশক বানিয়ে যত্রতত্র ব্যবহার শুরু করেন। হ্যান্ড স্যানিটাইজারের সঙ্গে ব্লিচিং পাউডারের সাথে ভিনেগার, ব্লিচিং পাউডারের সাথে হাইড্রোজেন পারক্সাইড, বাসার স্যাভলন অথবা হারপিক মেশাচ্ছে। বুয়েটের রসায়ন বিভাগের এই বিভাগীয় প্রধান জানান, মার্চের শেষের দিকেই বাজারে হ্যান্ড স্যানিটাইজারের মূল উপাদান আইসোপ্রোপাইলের ঘাটতি দেখা দেয়। এবং ফলশ্রুতিতে পুরান ঢাকার যে বিভিন্ন বিজনেস সেন্টারগুলো সেগুলোতে হ্যান্ড স্যানিটাইজার তৈরি হতে থাকে রেকটিফাইড স্পিরিট দিয়ে। এবং এই রেকটিফাইড স্পিরিট প্রথমত ক্ষতিকর, দ্বিতীয়ত এই ধরনের জিনিস হ্যান্ড স্যানিটাইজারে ব্যবহার করার কথা না। ব্লিচিং পাউডারের সঙ্গে বিভিন্ন জীবাণুনাশকের দ্রবণ ঘটানোর ফলে কি ধরনের ক্ষতি হচ্ছে তা তুলে ধরেন অধ্যাপক সাকত এইচ ফিরোজ। হ্যান্ড স্যানিটাইজারের সঙ্গে ব্লিচিং পাউডারের ব্লেন্ড করছে শক্তি বাড়ানোর জন্য, কিন্তু সমস্যাটা হলো যে দুটো রাসায়নিক পদার্থ তাদের মধ্যে রিয়াকশন হবে এবং ক্ষতিকার ক্লোরোফর্ম গ্যাস তৈরি হতে পারে, যেটা হলো আবার চেতনানাশক। ব্লিচিং পাউডারের সাথে কেউ অ্যামোনিয়া গ্যাস মেশাচ্ছে, অ্যামোনিয়া গ্যাস নিজেই ক্ষতিকর, প্লাস হলো অ্যামোনিয়ার সঙ্গে ব্লিচিং পাউডারের দ্রবণে আরও ক্ষতিকর গ্যাস তৈরি করবে, যেটা কমপ্লিটলি শ্বাসযন্ত্রকে বিকল করে দিতে পারে। আরেক ধরনের হাইড্রোজেন পারক্সাইড তার সাথে সাথে ব্লিচিং পাউডার মেশাচ্ছে, এটা বিস্ফোরণ রিয়াকশন পর্যন্ত তৈরি করতে পারে। ব্লিচিং পাউডার দ্রবণকে আমরা ক্লোরিন দ্রবণ বলি অথবা সোডিয়াম হাইপোক্লোরাইডের দ্রবণ তৈরি করি, যে দ্রবণ মিক্স করার পর সঙ্গে সঙ্গে 30 মিনিট অ্যাটলিস্ট আনটাচ দূরে রাখতে হবে, যেন কোনোভাবে চোখ, হাত, নাক, চাকুর মুখে সংস্পর্শে না আসে। কীভাবে ব্লিচিং তৈরি করতে হবে, কীভাবে ব্লিচিং দ্রবণ ব্যবহার করতে হবে তার সুনির্দিষ্ট নীতিমালা বা সতর্কতামূলক প্রচারণা থাকা উচিত বলে আমি মনে করি। এদিকে পুরান ঢাকার মিডফোর্ড এলাকায় গিয়ে দেখা গেল রাস্তার দুপাশে দেদারসে বিক্রি হচ্ছে নানা ধরনের জীবাণুনাশক দ্রব্য। ভালো করে না দেখেই স্যাভলনের জায়গায় মানুষ স্যালভো বা স্যালভন কিনছেন। হ্যান্ড স্যানিটাইজার বা হেক্সিসলের নামে বিভিন্ন বোতল ভর্তি যেসব পণ্যের কেনাবেচা চলছে তার মান যাচাইয়েরও নেই কোনো সুযোগ। হ্যান্ড স্যানিটাইজার তৈরির যে মূল উপাদান আইসোপ্রোপানল, এইটার করোনার আগেই দাম ছিল পার লিটার 800 থেকে 900 টাকা। অ্যাডভার্টাইজমেন্ট দেখছি 5 লিটারের দাম হলো 1200 থেকে 1300 টাকা। এটা অবশ্যই অন্য কিছু, হয়তোবা খুব ডাইলুট সলিউশন, হয়তোবা অন্য কোনো রাসায়নিক উপাদান, যেটা আসলেই ব্যবহার করা উচিত না বলে আমি মনে করি। পরিত্যক্ত নোংরা একটি কাঠের বাক্সে দেখা গেল ব্র্যান্ডের হ্যান্ড স্যানিটাইজার। ডাস্টবিনের পাশেই বিক্রি চলছে নানা ধরনের সুরক্ষা সরঞ্জামও, অথচ এগুলো দেখার জন্য কেউ নেই। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। হাসপাতালের আশেপাশের রাস্তার বেহাল দশার জেরে দুর্ভোগের শিকার হচ্ছেন চিকিৎসা নিতে আসা করোনা রোগী ও সাধারণ মানুষ। করোনা রোগীদের জন্য নির্ধারিত রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরে সেখানকার রাস্তার বেহাল দশা সম্পর্কে জানাচ্ছেন সহকর্মী মাহফুজা মুসলেহি। কোভিড-19 পরীক্ষার জন্য নির্ধারিত সেন্ট্রাল পুলিশ হাসপাতালের মূল ফটকের সামনের রাস্তার চিত্র এটি। ঢুকতে এবং বেরোনোর রাস্তা কাটা, বড় বড় গর্ত। কমলাপুর রেলওয়ে হাসপাতালের সামনের চিত্রটিও একই রকম। পুরো রাস্তা জুড়েই চলছে মেরামতের কাজ।
খানাখন্দে ভরা, তার উপর একটু বৃষ্টি হলেই হাসপাতালের সামনের রাস্তায় পানি জমে। কখনো রাস্তার গর্তে অ্যাম্বুলেন্স সহ আটকে পড়ছে অন্য গাড়ির চাকাও। এমন অবস্থায় দুর্দশা চরমে উঠেছে রোগী এমনকি সাধারণ মানুষের। যদি আজকে আমি আক্রান্ত হই বা আমার কোনো রিলেটিভ আক্রান্ত হয়, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য যে ভোগান্তিটা পোহাইতে হবে, এটা তো মানে হিউজ পরিমাণ হ্যারাসমেন্ট একটা মানুষের জন্য বা একটা ফ্যামিলির জন্য। মুগদা হাসপাতাল চত্বরের এই রাস্তাটি যেমন ছোট, তেমনি মূল ফটকের সামনের রাস্তা ছাড়া বাকি রাস্তায় পাশাপাশি দুটি অ্যাম্বুলেন্সও রাখা যায় না। তার উপর দীর্ঘদিন সংস্কারবিহীন এমন ভাঙা রাস্তার মেরামত কবে হবে তা অনিশ্চিত। এরকম ভাঙাচোরা রাস্তা তো মারাত্মক ঝুঁকির মধ্যে আরো মানসিকভাবে ফেলায়। এজন্য করোনা হাসপাতালের সামনে এইরকম ভাঙাচোরা রাস্তা আসলেই অস্বাভাবিক, স্বাভাবিক না। আমরা চাই দ্রুত এই হাসপাতালের সামনে এই রাস্তাটা সংস্কার করা। এছাড়াও চিকিৎসা সেবা না পাওয়া নিয়ে অভিযোগ রয়েছে অনেক রোগীর। বাধ্য হয়েই অ্যাম্বুলেন্সে রোগীকে নিয়ে স্বজনদের ছুটতে হচ্ছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। করোনা রোগী যদি নাও হয়, যদি নর্মাল কোনো কিছু নিয়ে যায়, অসুখ নিয়ে যায়, তাও তাদের ঠিকমতো চিকিৎসা হচ্ছে না, দূর দূর করে বের করে দিচ্ছে, বলতেছে ডাক্তার নেই। আর রাস্তাঘাটের যে বেহাল দশা, ভাঙা চূড়া, গর্ত, পানি, আবর্জনা, এর ভিতরে তো আরো বাড়বে ছাড়া কমবে না। এই থেকে আমরা মানসিকভাবে আরো বিপর্যস্ত হয়ে পড়তেছি। করোনা রোগীদের সেবায় নির্ধারিত হাসপাতালগুলোর সামনের রাস্তায় এমন বেহাল দশা দেখে সাধারণ মানুষও প্রশ্ন তুলছে, করোনা রোগীদের সেবায় সরকারের নেয়া স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কিত পদক্ষেপগুলো কতটা সফল হবে। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা। নদী ভাঙনের খবর। পদ্মা যমুনা নদীতে পানি বেড়ে যাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট ও আরিচা নৌবন্দর এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। পাটুরিয়ার 3টি ঘাটের পন্টন এলাকায় একই ভাঙন রোধে ব্যবস্থা না নেওয়া হলে নৌ রুটটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মানিকগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। একদিকে নদীর পানি বেড়ে যাওয়া, আরেকদিকে বৃষ্টি। আরিচার নেহালপুর থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে ভাঙন। যমুনা নদীর তীরের ব্যবসা প্রতিষ্ঠান সহ বেশ কিছু স্থাপনা এরই মধ্যে বিলীন। ভাঙনের হুমকিতে রয়েছে অন্তত 10টি সরকারি প্রতিষ্ঠান এবং বাড়িঘর। ভাঙনের কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। আমাদের ঘাট বন্ধ থাকলে আমরা বেকার থাকি। ফেরিঘাট তো ভাঙতে আছে, এতে ভাঙে গেলে তো দুর্গতি হবে। নিজেদের উদ্যোগে বাঁশ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা, তাতে খুব একটা স্বস্তি মিলছে না। গেছে বছর থেকে এই পর্যন্ত আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বালির বস্তা দিয়ে, বাঁশ দিয়ে, খুঁটি দিয়ে আমরা সেটা মোটামুটি একটা রক্ষা করার চেষ্টা করতেছি। এইটা যদি সরকার ব্যবস্থা না করে শিবলালকে রক্ষা করা খুব কষ্ট হবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন 60 লাখ টাকার জিও ব্যাগ ফেলার অনুমোদন হয়েছে। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থাও নেওয়া হবে। নিহালপুর রাস্তা রক্ষার্থে আমরা একটি প্যাকেজে কাজ শুরু করেছি। প্রয়োজনের তাগিদে আমরা ধাপে ধাপে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশাসনিক অনুমোদন পাওয়া সাপেক্ষে কাজের পরিধি আরও বৃদ্ধি করব। পাটুরিয়ার 3, 4 ও 5 নম্বর ফেরিঘাট এবং আশপাশের এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং বিআইডব্লিউটি এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বর্ষা পার হলে পরে আমরা আশা করছি এর মধ্যে প্রকল্প অনুমোদন করে আমরা এগুলোকে পার্মানেন্ট ওয়ার্ক করব এবং সেখানে এই 2টা ঘাট আমাদের ওই ডিজাইনের মধ্যে এই ঘাটগুলোও থাকবে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। হংকং নিয়ে চীনের নতুন নিরাপত্তা আইনের প্রতি সমর্থন জানিয়েছে এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বিবৃতিতে ব্যাংক দুটি বলেছে হংকংয়ের দীর্ঘদিনের অস্থিরতা প্রশমনে চীনের নিরাপত্তা আইনটি ভূমিকা রাখবে। বুধবার নিরাপত্তা আইনের সমর্থনে দেয়া এক চিঠিতে স্বাক্ষর করেছেন এইচএসবিসি ব্যাংকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান পিটার ওং। পরে এক বিবৃতিতে তিনি বলেন, এই আইনের ফলে হংকংয়ের ব্যবসায় পরিবেশ ফিরে আসবে। কোনো দেশের রাজনৈতিক বিষয় নিয়ে ব্যাংক জাতীয় ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন বিবৃতি দেয়া বিরল। চীনের নতুন নিরাপত্তা আইনের কঠোর বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র।
এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। করোনার কারণে বিপাকে পড়েছেন কুষ্টিয়ার কুমারখালীর দুগ্ধ খামারিরা। এই পরিস্থিতিতে রপ্তানির পাশাপাশি স্থানীয় বাজারে বিক্রি বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন এ ব্যবসায় নিয়োজিত কয়েক হাজার মানুষ। দুধ থেকে অনেকে ছানা তৈরি করে সংরক্ষণ করছেন, অনেকে আবার বিক্রি করতে না পেরে দুধ ফেলে দিচ্ছেন। খামারিরা অর্থের অভাবে ঠিকমতো খাবার দিতে না পারায় অসুস্থ হয়ে পড়ছে গবাদি পশু। আর এই অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করেছেন এই অঞ্চলের খামারিরা। বাজেটের বিরতি নিচ্ছে আবারও, এরপর জানিয়ে ফিরছি। যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী বিক্ষোভে বিপন্ন প্রবাসী বাংলাদেশিরা এবং ম্যাচ পাতানোয় অভিযোগ শ্রীলঙ্কার 3 খেলোয়াড়। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ এট 8-এ স্বাগত। ভারতের প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব বাসু চট্টোপাধ্যায় আর নেই। 93 বছর বয়সে আজ মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেলা 2টায় সান্তা ক্রুজে তার শেষকৃত্য সম্পন্ন হয়। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন পরিচালক বাসু চট্টোপাধ্যায়। 1930 সালে রাজস্থানের আজমের শহরে তার জন্ম। তার মৃত্যুতে চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। পরিচালক মধুর ভান্ডারকর টুইটারে লেখেন, প্রবাদ প্রতিম এই পরিচালকের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার সূক্ষ্ম রসবোধ এবং সহজ করে ছবির গল্প বলার ক্ষমতা সারা জীবন মনে থেকে যাবে। বাংলাদেশের মানুষ তাকে মনে রাখবে জনপ্রিয় নায়ক ফেরদৌসের আবিষ্কারক হিসেবে। বাসু চট্টোপাধ্যায়ের পরিচালনায় মিষ্টি প্রেমের ছবি হঠাৎ বৃষ্টিতে ফেরদৌস ও প্রিয়াঙ্কা জুটি লাখো দর্শকের মন জয় করে। এছাড়া তার পরিচালিত বিখ্যাত সিনেমাগুলো হলো সারা আকাশ, পিয়া কে ঘর, খট্টা মিঠা, চক্রবুহ, জিনা ইহা ও আপনে প্যারে। দূরদর্শনে প্রচারিত জনপ্রিয় টিভি সিরিজ ব্যোমকেশ বক্সী এবং রজনীও তাঁরই পরিচালনা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জর্জ ফ্লয়েডের মৃত্যুর বিচার দাবিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কারফিউ ভেঙে বিক্ষোভে অংশ নিচ্ছে হাজার হাজার নাগরিক। গত কদিনে বিক্ষোভে অংশ নিয়ে আটক হয়েছেন হাজার হাজার মানুষ। এদিকে সেখানকার বিভিন্ন রাজ্যে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও ভাঙচুরের খবর পাওয়া যাচ্ছে। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ ক্রমেই জোরালো হচ্ছে, ছড়িয়ে পড়ছে নতুন নতুন শহরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্ক সহ 40টিরও বেশি শহরে জারি করা হয়েছে কারফিউ। নিউ ইয়র্কে 7 জুন পর্যন্ত রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুট ও ভাঙচুরের খবরে উদ্বেগে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রোটেস্ট করা একটা নাগরিকের অধিকার আছে, সে শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করবে, কিন্তু আইন ভঙ্গ করে, মানুষের ক্ষয়ক্ষতি করে, দোকানপাটের ক্ষয়ক্ষতি করে, ব্যবসায়িক ক্ষয়ক্ষতি করে যে ধরনের প্রোটেস্ট করা হচ্ছে সেটার আমি সম্পূর্ণভাবে নিন্দা জানাই। গেল কয়েকদিন ধরেই নিউ ইয়র্কে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে থাকায় বাড়তে শুরু করেছিল যানবাহন চলাচল ও লোকজনের উপস্থিতি। টাইমস স্কোয়ার ফিরছিল চিরচেনা প্রাণের স্পন্দনে। তবে ফ্লয়েড হত্যার প্রতিবাদ বিক্ষোভে আবারও থমকে গেছে সবকিছু। সোমবার ম্যানহাটনের 34 এভিনিউ থেকে টাইম স্কোয়ারের বিপণী বিতানগুলোয় হামলা, লুট ও ভাঙচুরের ঘটনা ঘটে। কারফিউর মধ্যে আমরা দেখেছি যে অনেক লোক এখানে মিছিল সমাবেশ করেছে, সেই কারণে কিন্তু অনেক ভাঙচুরও কিন্তু তারা করেছে এবং এটা করার কারণে মানুষের ভিতরে কিন্তু একটা আতঙ্ক ঢুকে পড়েছে আবারও, যে না, করোনার থেকে তারা বেঁচে এসে মনে করছিল যে এই ওয়েদারে তারা একটু বাইরে আসবে, আবারও কিন্তু তাদের ভিতরে আবার আতঙ্ক ঢুকে পড়েছে।
এদিকে প্রবাসী প্রজন্মের ছেলেমেয়েরা একদিকে করোনার লকডাউন, অপরদিকে বিক্ষোভ ও লুটতরাজের ঘটনায় অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি। তারপরও স্বাভাবিক জীবনের প্রত্যাশায় অনেকের মতো আশাবাদী তারা। New York City was supposed to open back up on June 8th. I was making plans with my family to go out, and I don't think that can happen anymore. সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ। এবার ক্লেমেন্ট স্পোর্টস নিউজ। লঙ্কান 3 ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ তদন্ত করছে আইসিসি। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির ক্রীড়ামন্ত্রী দুল্লাস আলাহাপ্পেরুমা। গত মাসেই হেরোইন সহ গ্রেফতার হন জাতীয় দলের সাবেক পেসার শেহান মধেরশঙ্কা, যে কারণে তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে লঙ্কান ক্রিকেট বোর্ড। সম্প্রতি আরও এক অঘটনের আভাস দিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী। তবে আইসিসির তদন্তের কথা জানালেও অভিযুক্তদের নাম বলেননি তিনি, এমনকি তারা বর্তমান নাকি সাবেক ক্রিকেটার সেটাও জানাননি। এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট দাবি করেছে অভিযুক্ত 3 খেলোয়াড়ের কেউই বর্তমানে খেলছেন না। আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কা দলের খারাপ সময় নিয়ে উদ্বিগ্ন ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন ক্রিকেটের উন্নয়নে স্কুল ক্রিকেটে মনোযোগ দিচ্ছেন তারা। শেষ করব, তবে তার আগে প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার দেখে নেব। পোশাক শিল্পে অশনি সংকেত, শ্রমিক ছাঁটাইয়ের কথা ভাবছেন মালিকরা। করোনায় একদিনে 35 জনের মৃত্যু, বজ্রপাতে 16 জনের। করোনা থেকে মানুষকে রক্ষায় প্রাণপণ চেষ্টা করছি বললেন প্রধানমন্ত্রী। প্লাজমার জন্য হাহাকার, প্রয়োজন ডোনারদের ডাটাবেস। আগামী বাজেটের বড় অংশই ব্যয় হবে করোনা মোকাবেলায়। করোনায় আয় কমেছে কৃষকের, বাজেটে বরাদ্দ বাড়ানোর পরামর্শ। জীবাণুনাশকের বিপজ্জনক মিশ্রণ বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী বিক্ষোভে বিপন্ন প্রবাসী বাংলাদেশিরা। এবং ম্যাচ পাতানোয় অভিযুক্ত শ্রীলঙ্কার 3 খেলোয়াড়। এই ছিল নিউজ এট 8 এর সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার্ট লিখে স্পেস দিয়ে এএন লিখে পাঠিয়ে দিন নম্বরে।